আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো। প্রত্যেকটি পরীক্ষায় বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ অন্য সকল কম্পিটিটিভ এক্সামে মৌলিক যৌগিক থেকে প্রশ্ন আসে। আমরা প্রথমে মৌলিক সংখ্যাটাকে নিয়ে কথা বলি। যেমন আমরা যদি দেখি যে 3 এবং 4 এই দুটি সংখ্যাকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা 3কে যদি ভেঙে লিখি তাহলে 1 গুণ 3 হয়, অর্থাৎ 3-এর উৎপাদকগুলো যদি আমরা দেখি তাহলে কি কি হয়, 1 and 3। আর 4-এর উৎপাদকগুলো কি কি হয়, 1, 2, 4। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যদি আমরা দেখি যে 3-এর উৎপাদক সংখ্যা হচ্ছে 2টি আর 4-এর উৎপাদক সংখ্যা হচ্ছে 3টি। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝবো, কোনো একটি সংখ্যার উৎপাদক সংখ্যা যদি কেবল মাত্র 2টি হয় সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর কোনো একটি সংখ্যার উৎপাদক সংখ্যা যদি কমপক্ষে 3টি হয়, কমপক্ষে 3টি হয়, তখন তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যার যে সংজ্ঞাগত পার্থক্য তা আমরা লক্ষ্য করেছি। কি, মৌলিক সংখ্যা হতে হলে তার উৎপাদক সংখ্যা হতে হবে 2টি, যৌগিক সংখ্যা হতে হলে তার উৎপাদক সংখ্যা হতে হবে কমপক্ষে 3টি, অর্থাৎ 2-এর অধিক, 3টি, 4টি, 5টি ইত্যাদি। তাহলে এবার আমরা যদি বলি 1 মৌলিক নাকি যৌগিক, মৌলিক নাকি যৌগিক 1, এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে দিব, যে 1 এর উৎপাদক সংখ্যা 2টিও না, 1 এর উৎপাদক সংখ্যা 2-এর অধিকও না। এই কারণে আমরা 1কে মৌলিকও বলতে পারবো না, যৌগিকও বলতে পারবো না। তাহলে মূলত মৌলিক যৌগিকের হিসাব শুরু হয় 2 থেকে। 2-এর আগে যারা, যেমন 1, 0, -1, -2, -3 ইত্যাদি, এরা মৌলিকও না, যৌগিকও না। তাহলে মৌলিক যৌগিক এর প্রশ্নটি কত থেকে দেখা দিবে, 2 থেকে উপরের দিকে, নিচের দিকেররা মৌলিকও না, যৌগিকও না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি কোনো একটি সংখ্যা কখন মৌলিক হবে, যখন সেই সংখ্যাটির উৎপাদক সংখ্যা কেবল মাত্র 2টি হবে। কি কি, সেই সংখ্যা নিজে এবং 1। কোনো একটি সংখ্যার উৎপাদক সংখ্যা যখন কেবল মাত্র 2টি হবে তাকে আমরা বলবো মৌলিক। কোনো একটি সংখ্যার উৎপাদক সংখ্যা যদি কমপক্ষে 3টি হয় তখন তাকে আমরা বলবো যৌগিক। মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, তা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যে বিষয়টি দেখব যে কোনো একটি সংখ্যা মৌলিক কিনা যৌগিক তা আমরা কিভাবে নির্ধারণ করব। আমরা এখানে যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতেও আমরা কোনো একটি সংখ্যা মৌলিক নাকি যৌগিক তা আমরা নির্ধারণ করতে পারব। কিন্তু সংখ্যাটি যদি অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে নির্ধারণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে, অর্থাৎ যখন সেটা ব্যাংকের পরীক্ষা হবে, বিসিএস এর পরীক্ষা হবে বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে
মৌলিক যৌগিক কিভাবে নির্ধারণ করতে হবে এই বিষয়টি এই পদ্ধতিতে বের যদি আমরা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে আমাদেরকে একটি ভিন্ন পদ্ধতিতে যেতে হবে, যে পদ্ধতিকে আমরা বলবো এক্সপেরিয়েন্সড পদ্ধতি। আরেকটি কথা বলি, যদি একাডেমিক কোশ্চেন এসে থাকে, অর্থাৎ একাডেমিক লেভেলের কোশ্চেন, যেমন নবম দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট অথবা একাডেমিক লেভেলের যদি কোনো কোশ্চেন অ্যান্সার করতে হয় যে নিচের কোনটি মৌলিক অথবা নিচের কোনটি যৌগিক, তাহলে এই পদ্ধতিতে অ্যান্সার করতে হবে। কিন্তু আমরা এখন যে পদ্ধতিতে বলবো সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে আমরা কোনো একটি সংখ্যা মৌলিক এবং যৌগিক হওয়ার জন্য প্রথমত যে পদ্ধতি আমরা ফলো করব, 1 নাম্বার আমরা সেখানে পরখ করে দেখব যে ওই সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড় অথবা 5 হতে পারবে না, 1 নাম্বার। তাহলে আমরা দেখব কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি হবে না, জোড় অথবা 5 হবে না, যদি সেটি মৌলিক হতে হয়। যেমন আমরা একটা উদাহরণ দিব, আমি লিখেছি 3052112। যেমন এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যেহেতু জোড়, আমরা শুরুতেই বলে দিতে পারবো এই সংখ্যাটি মৌলিক হওয়ার কোনো চান্স নেই। অথবা এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে আমরা বলে দিতে পারবো ওই সংখ্যাটি মৌলিক হওয়ার কোনো চান্স নেই। অথবা এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তাহলে আমরা বলে দিতে পারবো এই সংখ্যাটি মৌলিক হওয়ার কোনো চান্স নেই। তাহলে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় অথবা 5, আমরা সকলে জানি 0 কিন্তু জোড়, 0 জোড়, এই জন্য আমি আলাদা করে 0কে এখানে উল্লেখ করিনি। তাহলে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় অথবা 5 হয় সেই সংখ্যাটি মৌলিক হওয়ার কোনো চান্স নেই। 2 নাম্বার যে শর্তটি আমরা দেখব, উক্ত বিবেচ্য সংখ্যাকে আমরা 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যদি 1 অথবা 5 হয় তাহলে মৌলিক হওয়ার চান্স থাকে। তাহলে আমরা কি দেখব, সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অথবা 5 দ্বারা নয়, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অথবা 5 হবে। তাহলে একটা কথা, সংখ্যাটিকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1 অথবা কত হবে, 5 হবে, 1 অথবা 5 হবে যদি সংখ্যাটিকে আমরা 6 দ্বারা ভাগ করি। আচ্ছা, 3 নাম্বার যে শর্তটি পূরণ করতে হবে, 3 নাম্বার যে শর্তটি পূরণ করতে হবে তা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে না। এই 3টি শর্ত
যখন কোনো একটি সংখ্যা পূরণ করবে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো যে সেই সংখ্যাটি মৌলিক হবে। এই তিনটি শর্ত পূরণ করলেই আমরা বলে দিতে পারবো এই সংখ্যাটি মৌলিক হবে। যেমন আমরা একটা সংখ্যা নিয়ে নিই, ধরুন আমি একটা সংখ্যা নিয়েছি 13। এই সংখ্যাটি মৌলিক হবে না যৌগিক হবে, এই বিষয়টি এখন আমরা পরীক্ষা করে দেখব। প্রথমত 13 এর একক স্থানীয় অঙ্ক জোড় অথবা 5 নয়, তাহলে আমরা বুঝে ফেলেছি মৌলিক হওয়ার সম্ভাবনা আছে, কনফার্ম না। কিন্তু 2 নাম্বার শর্ত পূরণ করে কিনা আমরা দেখি। 6 দ্বারা যখন আমরা ভাগ করেছি তখন অবশিষ্ট থাকে 1, তাহলে দ্বিতীয় শর্তটি পূরণ করেছে। 3 নাম্বার 7 দ্বারা বিভাজ্য কিন্তু নয়, তাহলে আমরা এই তিনটি পরীক্ষার আলোকে আমরা এই মর্মে সিদ্ধান্ত নিতে পারি যে 13 সংখ্যাটি মৌলিক, কারণ এই তিনটি শর্তই সে পূরণ করেছে। আর যে সংখ্যাটি মৌলিক নয় সেটি নিশ্চয় যৌগিক। যেই সংখ্যাটি মৌলিক নয় সেটি নিশ্চয় যৌগিক। এবার আমরা দেখব, আমি একটি র্যান্ডম সংখ্যা গ্রহণ করি, যেমন আমি লিখেছি 2 3 2 3 7। এই সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক, এই বিষয়টি এখন আমরা দেখব। আমরা প্রথমে এই সংখ্যাটি দেখি, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। আমরা দেখেছি এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে জোড় 9 এবং 5 নয় অথবা 0 নয়, তাহলে সে 1 নাম্বার শর্ত পূরণ করেছে, একটি টিক চিহ্ন আমি দিয়েছি। এবার আমরা দেখব এই সংখ্যাটিকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকে, এই বিষয়টি আমরা একটু দেখব। যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়। 6 দ্বারা ভাগ করলে আমরা একটু দেখি, 6 দ্বারা যখন আমরা ভাগ করেছি তখন আমাদের অবশিষ্ট 1 অথবা 5 আসে না, অবশিষ্ট 1 অথবা 5 আসে না। তাহলে আমরা এটি যেহেতু দ্বিতীয় শর্ত পূরণ করেনি, এটি যেহেতু দ্বিতীয় শর্ত পূরণ করেনি, এই মর্মে আমরা ডিসিশন নিতে পেরেছি যে এটি মৌলিক হওয়ার চান্স নেই, কারণ এটি দ্বিতীয় শর্ত পূরণ করেনি। তাহলে আমরা দেখব যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রথমত যদি সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক জোড় অথবা 5 না হয়ে থাকে তাহলে সেটি মৌলিক হওয়ার প্রাথমিক শর্ত পূরণ করেছে। দ্বিতীয়ত আমরা 6 দিয়ে সংখ্যাটিকে ভাগ করে দেখব, সেখানে অবশিষ্ট 1 অথবা 5 থাকে কিনা। যদি 1 অথবা 5 না থাকে তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করেনি, তাহলে আমরা সামনে আর আগানোর প্রয়োজন নেই। তৃতীয়ত যদি দ্বিতীয় শর্তটি পূরণ করে তখন আমরা তৃতীয় শর্তে যাব। যদি কোনো একটি শর্ত পূরণ না করে তাহলে আমরা পরের শর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হোক এবং যত ছোট সংখ্যাই হোক না কেন, আমরা কোনো একটি সংখ্যা মৌলিক নাকি যৌগিক সেটা পরীক্ষা করার জন্য আমরা এই পদ্ধতিতে
আমরা বড় বড় সংখ্যাগুলোকে মৌলিক যৌগিক নির্ণয়ের প্রসেসে আমরা আগাবো, তাহলে যে কোনো সংখ্যা আমরা বের করে নিতে পারবো।